আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিত আরেকটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তো চলো এক নজরে আমরা প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছ যে একটা উদ্দীপকে একটা চিত্র আছে এবং চিত্রটির মধ্যে একটা চতুর্ভুজ যেটা বৃত্তে অন্তর্লিখিত, এবং এখানে আমাদের বলা হচ্ছে এমন একটি বৃত্ত অঙ্কন করো। প্রথমে এই কোশ্চেনে সলভ করতে আমাদের উদ্দীপকটা লাগছে না, তো আমরা এক কাজ করি, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত। এই হচ্ছে আমাদের কথা। তো আমরা এমন একটা বৃত্ত আঁকতে চাই যে বৃত্তটা দেখো নির্দিষ্ট সরলরেখার একটা বিন্দুতে স্পর্শ করবে। তো মনে করো একটা নির্দিষ্ট সরলরেখা আগে থেকে আছে, এটা একটা নির্দিষ্ট সরলরেখা, আর মনে করো এখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে এ আর হচ্ছে ধরো যে বি। তো আমাকে এমন একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটার কেন্দ্র এই যে নির্দিষ্ট সরলরেখা দেখতে পাচ্ছ নীল রঙের, এই সরলরেখার উপর কোনো এক জায়গায় পড়বে আর এ আর বি বিন্দুকে ছেদ করবে। তো এটা অঙ্কন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কম্পাস নিতে হবে। তো চলো একটা কম্পাস নিয়ে আসি। এই দেখো একটা কম্পাস চলে আসছে। আচ্ছা, এবার এই কম্পাস থেকে আমি কি করব? প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই এ আর বি বিন্দুকে যোগ করে দেব। এ আর বি বিন্দুকে কি করব? যোগ করে দেব। দিলাম যোগ করে। তাহলে এ আর বি বিন্দুকে তো যোগ করলাম, এবার আমরা এ আর বি বিন্দুকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত কিভাবে করে বলো তো? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা বলো তো? একটা বৃত্তচাপ আঁকবা। এই দেখো একটা বৃত্তচাপ আঁকছি, এই একটা বৃত্তচাপ। আবার এই পাশেও ঠিক একই রকম ভাবে বৃত্তচাপ আঁকবা। এই জাস্ট এটাকে এখানে নিয়ে যাও। এবার এই বিন্দুর পরে বি বিন্দুকে ধরো। এখান থেকে তুমি আরো একটা বৃত্তচাপ আঁকো। দেখো বৃত্তচাপটা ছেদ করলো। এই জায়গাতে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকবা। এই যে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দুইটি যেভাবে ছেদ করলো দেখো এই যে দুইটা বিন্দুতে একটু দেখাই আমি তোমাদেরকে। এই দেখো এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, আমাদের এখন কাজ হচ্ছে এই দুইটা বিন্দুকে যোগ করে দেওয়া। স্কেল ধরে তোমরা জাস্ট এই দুইটা বিন্দুকে কি করবা? যোগ করে দিবা। তো দুইটা বিন্দুকে যখন আমি যোগ করলাম তখন দেখো এই যে আমার যে নির্দিষ্ট একটা সরলরেখা ছিল, মনে করো সিডি, এই নির্দিষ্ট সরলরেখা সিডি এ বি এর সমদ্বিখণ্ডক রশ্মি পি কিউ আঁকি। এই পি কিউ রেখা মনে করো যে সিডি কে ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে। ওকে কেন্দ্র করে ও বি, ও এ, ও এ অথবা ও বি, এই যে ও বি, এই ব্যাসার্ধটা নিয়ে যদি একটা বৃত্ত আঁকি ওকে কেন্দ্র করে, কি করতে হবে? ও বি, ও বি অথবা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, বৃত্ত আমি একটু কালার চেঞ্জ করে নিই তোমরা যেন স্পষ্ট দেখতে পাও। এই দেখো এই যে একটা বৃত্ত আঁকলাম, এই যে বৃত্ত, এটাই হচ্ছে সেই বৃত্ত যে বৃত্তটার কেন্দ্র একটা নির্দিষ্ট সরলরেখায় আর যা দুইটা বিন্দুকে ছেদ করলো। শুধু চিত্র আঁকতে বলা হয়েছে, চিত্র আঁকছি। তুমি চাইলে হালকা করে ডেসক্রিপশন দিতে পারো, না দিলেও সমস্যা নাই, কারণ শুধু অঙ্কন করতে বলা হয়েছে। চিত্র আবশ্যক, শুধুমাত্র অঙ্কনের চিহ্ন আবশ্যক। চিহ্নটা দিতে হবে কোথায় কি দিলা সেইগুলা। এখন আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে খ নম্বরে, প্রমাণ করো যে এম ও এন পি, এম ও এন পি, এম ও ইন্টু এন পি। দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কি প্রমাণ করতে হবে? এম ও ইন্টু এন পি। এম ওটা আসলে কি দেখি তো। এম ওটা হচ্ছে যে চতুর্ভুজটা ছিল এম এন ও পি, এই চতুর্ভুজের এম একটা কর্ণ আর এম পিও একটা কর্ণ, দুইটা কর্ণ গুণ করলে এদের অন্তর্গত আয়তক্ষেত্র হয়। এবং এম এন, এম এর একটা বাহু চতুর্ভুজের, এ ও এন ও পি একটা বাহু, বিপরীত বাহু, তাদেরকে যদি গুণ করি তাহলে একটা আয়তক্ষেত্র হয়। আবার দেখো এখানে এম পি একটা বাহু আর এন ও আর একটা বাহু, এদেরকেও তুমি যদি গুণ করো তাহলে একটা আয়তক্ষেত্র হয়। তাহলে আমরা দেখলাম যে এই যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটা মূলত টলেমির উপপাদ্য নামে পরিচিত। তোমাদের পাঠ্য বইয়ের টলেমির উপপাদ্য। আমরা এখন এই উপপাদ্যটি আমাদের এই যে উদ্দীপক আছে এই উদ্দীপকের আলোকে প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় চিত্র প্রমাণ করার জন্য যে চিত্রটা, সেই উদ্দীপকের আলোকে সেই চিত্রটি এঁকে নিয়েছি। এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এই জায়গাতে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা প্রমাণ করার জন্য দেখো আমরা এখানে দেখি যে, দেখো খেয়াল করো, এখানে আমি মনে করি যে এখানে এন ও এন এম ও, এই যে কোণটা এন এম ও, এই যে কোণটা, তার তুলনায় এখানে যে কোণটা আছে এই যে ডি পি এম ও, এই কোণটা একটু বড়। এটা আমি মনে করি, দেখতেই পাচ্ছ তুমি আমি বড় ছোট করে রাখছি। তো আমি এখন এক কাজ করব, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমি এই যে কোণটা, এখানে যে কোণটা হলো, এই কোণটা সমান করে একটা কোণ এঁকে ফেলি। কোন কোণের সমান করে বলো তো? এই যে কোণ এন এম ও এর সমান করে কোণ পি
এম ইকোনাকি, মনে করো পি এম ইকোনাকি, এই যে কে দিলাম ইকোন। তাহলে এখন কোন দুইটা কোণ সমান হলো? এই কোণটা আর এই কোণটা সমান হলো। তাহলে এই যে সমান হলো, তো আমি ডিরেক্ট প্রমাণে চলে যাই। হ্যাঁ, তোমরা বিশেষ নির্বাচনটা প্রশ্ন দেখে প্রশ্নের মতো করে নিজের মতো করে লিখতে পারবা। তো প্রমাণে আমি কি করলাম, যে মনে করি যে এখানে যে কোণটা এটা ছোট আর এই কোণটা বড়, তাহলে এই কোণটার নাম কি বলতো? মনে করি যে কোণ এন এম ও, কোণ এন এম ও ইজ লেস দ্যান কোণ অ্যাঙ্গেল পিএমই, পিএমই। এখন আমরা এক কাজ করি, এই যে কোণটা দেখো, এখানে যে কোণটা, এই কোণটা সমান করে আমরা এখানে যে কোণটা অঙ্কন করছি, জাস্ট এই কোণটা সমান করে আমরা একটা কোণ এঁকে দেবো। সেই কোণটার নাম হচ্ছে যে কোণ পিএমই, কোণ পি। আচ্ছা, এনএমও, আমাদের এই প্রথম অবস্থায় এই কোণটা ছিল না, ছিল হচ্ছে পিএমও। তো পিএমও হচ্ছে বড়, এম এনএমও এই কোণটার চেয়ে এই কোণটা বড়। তুমি দেখো যে তুমি যখন এই কোণটাকে পুরোটাকে দেখবা যে পিএমও এটা হচ্ছে বড়, আর এখানে এই সাইডের কোণটা হচ্ছে ছোট। তো আমি এখন কি করেছি বলতো, এই যে ও কোণটা এর সমান করে, এই এটা তো বড় ছিল, তো এটা সমান করে আমি একটা কোণ আঁকলাম যেটার নাম হচ্ছে পিএমই, পিএমই। এই যে সমান করে কোণ এঁকে ফেলেছি। তো সমান করে কোণ আঁকলে এখন কি হবে, এই দুইটা কোণ সমান হয়ে গেল। তো এই দুইটা কোণের উপর ভিত্তি করে তোমার কিন্তু একটা ত্রিভুজ আছে, একটা না দুইটা কোণের উপর ভিত্তি করে দুইটা ত্রিভুজ আছে। তো সেই দুইটা ত্রিভুজ কি একটু দেখে নাও। এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এই পাশের এই কোণটার উপর ভিত্তি করে এনএমও এই কোণের উপর ভিত্তি করে, আর এখানে যে কোণটা আছে তার উপর ভিত্তি করে আরেকটা ত্রিভুজ আছে, দেখো এই যে। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে প্রথমে সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। তো সদৃশকোণী ব্যাপারটা কি তোমরা জানো, যে দুইটা ত্রিভুজের যখন তিনটা কোণ পরস্পর সমান হয় সেটাকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি। তাহলে সদৃশকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে দুইটা কোণ পরস্পর সমান, অথবা তিনটা কোণ পরস্পর সমান। একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এ বি সি একটা ত্রিভুজ, আর হচ্ছে ডি ই এফ একটা ত্রিভুজ। দুইটার আকার কিন্তু একই না। মনে করো এ কোণের মান হচ্ছে 70 ডিগ্রি আর বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। আবার ধরো ডি কোণের মান 70 ডিগ্রি আর ই কোণের মান 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা দুইটা কোণ পরস্পর সমান হলো। মনে করো এখন তো বলো তো সি কোণের মানটা কত ডিগ্রি হবে? 70 আর 50 120, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তো এই কোণটার ক্ষেত্রেও কিন্তু তাই, দেখো এটা 60 হলে এটাও 60 হচ্ছে। তার মানে আমি দেখলাম যে দুইটা কোণ, অর্থাৎ এ কোণ সমান ডি কোণ আর বি কোণ সমান যদি ই কোণ হয়, তাহলে সি কোণ কিন্তু এমনিতেই এই এফ কোণের সমান হয়ে যায়। তার মানে দুইটা কোণ সমান হলে 3 নম্বর কোণটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের কমপক্ষে দুইটা কোণ সমান দেখাবো। তার মধ্যে একটা কোণ আমি অলরেডি সমান দেখিয়েছি। এখন বলবো যে ত্রিভুজ নাম হচ্ছে MNO। ত্রিভুজের নাম, আমি কোণের নামটা কোনটা মাঝখানে থাকবে, আবার ত্রিভুজের নামটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। কোণ MNO, ও ত্রিভুজ MEP, এর মধ্যে কয়টা কোণ লাগবে? দুইটা কোণ অ্যাটলিস্ট দেখাইলে 3 নম্বর কোণটা অবশিষ্ট কোণ হিসেবে সমান হয়ে যাবে। তাহলে একটা কোণ তো আমরা অলরেডি পেয়ে গেছি। কি পেয়ে গেছি বলো তো? একটা কোণ আমরা অলরেডি পেয়ে গেছি না? এই যে এটাকে আমরা তো পেয়ে গেছি, এটাকে নিয়ে আসি এখানে। আর এখানে একটু লিখে দিই যে আঁকি, এই কোণটাকে সমান করে আঁকি। ওকে, এই যে আঁকলাম। আচ্ছা, একটা কোণ পেয়ে গেলাম। এখন আমার টার্গেট হচ্ছে আরেকটা কোণ খুঁজে বের করা। একটু মনোযোগ যদি দাও, দেখবা যে ত্রিভুজের এই যে কোণটা দেখো, এই যে কোণটা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে MON। MON আবারও দেখাই। এ দেখো এম বিন্দু থেকে শুরু হয়ে ওতে কোণ তৈরি হয়ে এনে যায় শেষ হচ্ছে। তার মানে এখানে যে একটা চাপ আছে সেই চাপটার নাম হচ্ছে MN। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এটা ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইখানে যে একটা কোণ আছে এই যে পি বিন্দুতে, সেই কোণটা ই পর্যন্ত ত্রিভুজের মধ্যে, যেহেতু ত্রিভুজ হচ্ছে এইটুকু, তাহলে কোণটা হচ্ছে ই পর্যন্ত। যদি এটাকে আরো একটু টেনে নিয়ে আসো তাহলে ওইটাও এন বিন্দু ছেদ করে। তাহলে শুরু হচ্ছে দেখো এন, আর এখানে পি এম। তার মানে এম থেকে এন পর্যন্ত চাপের উপর দণ্ডায়মান। আমরা বুঝলাম যে এই দুইটা কোণ একটা চাপের উপর দণ্ডায়মান, তার মানে এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। তাহলে লিখতে পারবো কোণ MON সমান হচ্ছে কোণ MPN না লিখে তুমি শুধুমাত্র MPE পর্যন্ত লিখলেও চলবে, কারণ কোণের মানের এতে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কোণ MPE কেন সমান? এটা হচ্ছে সিডি MN চাপের উপরে, মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমি এখানে লিখে দিই সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। সিডি না, সরি, আমাদের এখানে চাপটা হচ্ছে MN চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। MN চাপের উপর দণ্ডায়মান
দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই জন্য এই কোণটা কিন্তু সমান হবে। আর দেখো দুইটা কোণ সমান বলছি, দুইটা কোণ সমান হলে এমনিতেই সমান হয়, তো দুইটা কোণ যখন সমান হয় 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়, তাই 3 নাম্বার কোণটা আমরা একটু খুঁজে বের করব। দেখো এখানে একটা কোণ আর একটা কোণ তো সমান দেখাইছি, এই কোণটা আর এই কোণটা সমান দেখাইছি, তাহলে এখানে অবশিষ্ট থাকলো হচ্ছে এই কোণটা, আর এখানে থাকলো হচ্ছে এই কোণটা। এই কোণটার নাম কি? MNO। তাহলে MNO, অবশিষ্ট কোণ MNO সমান হচ্ছে কোণ, এই যে তোমার হচ্ছে অবশিষ্ট কোণ MNO এর সমান হচ্ছে কোণ MEP, মানে হচ্ছে এইটুকু MEP। তাহলে অবশিষ্ট কোণ কোনটা? MNO, অ্যাঙ্গেল MNO সমান হচ্ছে অ্যাঙ্গেল MEP। MEP এটা কেন সমান? কারণ এটা অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ, এই জন্য এটা সমান। তাহলে আমরা দেখলাম যে একটা ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান হওয়ায় এই ত্রিভুজ দুটোকে কি বলা যাবে? সদৃশ। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? সুতরাং ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুইটা ত্রিভুজ এখন কি হয়ে গেল? সদৃশ। সদৃশ, সদৃশ বা সদৃশকোণী। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো কি হয় বলতো? সমানুপাতিক হয়। তাহলে অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতিক হয়, তাহলে এখন আমরা কি করতে পারি বলতো? যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, তাহলে আমরা এইটা এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে অনুরূপ বাহু, ত্রিভুজের বাহু তো 3টা, আমাদের লাগবে হচ্ছে এখানে দুটা দুটা করে, তাহলে আমাদের লাগবে হচ্ছে 2টা। এখন কোন 2টা নিব তার ডিপেন্ড করবে হচ্ছে এটার উপরে, এই যে প্রমাণের উপরে। বাম পাশে দেখো MO, তাহলে তুমি অবশ্যই এখানে MOটাকে নিবা। MO নিলাম, নিয়ে MO তো নিলাম, MO হচ্ছে এই ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ MNO, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে MO। তাহলে MO কে তো নিলাম, তাহলে MO এর অনুরূপ বাহু কোনটা? MO এর অনুরূপ বাহু হবে হচ্ছে MO, কোণ আছে কোথায় দেখো? MNO, এই দেখো MNO, N বিন্দুতে কোণ, তাহলে N বিন্দুতে কোণ হয়ে তার অপোজিটে হচ্ছে MOটা বাহু। তাহলে আমরা যদি কোণটা N বিন্দুতে কোণ হয়, তাহলে MO হচ্ছে বাহু, তাহলে M এর অনুরূপ বাহু হচ্ছে এইটা, কারণ M এর সমান কোণ হচ্ছে E। M এর সমান কোণ যদি E হয়, তাহলে আমাদের MP হবে তার অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে MP ইজ ইকুয়ালস টু, এখন আমি কোন বাহুটা নিব সেটাও আমি এখান থেকে বুঝবো, NP। এখন NP বাহুটা কই দেখো? NP বাহু তো এই যে এখানে। এখন আমার ত্রিভুজ হচ্ছে এই একটা আর হলো এই একটা, দুইটার মধ্যে কোনোটাতেও কিন্তু NP নেই, বাট এই ছোট ত্রিভুজটায় NPর অল্প একটু অংশ পাওয়া গেছে, দেখো PE। তো আমি এখান থেকে PE নিব, তাহলে PE নিব। এখন একটু খেয়াল করো, এই যে এই ত্রিভুজের তথ্য তুমি এখানে নিচে লিখছো, তাহলে এখানেও তোমাকে নিচেই লিখতে হবে, নিচে লিখতে হবে PE অথবা EP। না, PE লিখলাম, আচ্ছা PE লিখলাম। এখন PE তো লিখছি, তাহলে PE হচ্ছে এইটা। এই P এর অনুরূপ বাহু কোথায় পাবা? P এর অনুরূপ বাহু কোথায় পাবা সেটাও তুমি কোন দেখে বুঝবা? দেখো PE, এই দেখো PE দেখছো, এই হচ্ছে PE, এটা হচ্ছে কোন হচ্ছে M বিন্দুতে, PME। তাহলে যদি PEটা নাও, P এর অনুরূপ বাহু দেখো এই যে NO, তুমি এখান থেকে NOটাকে নিবা। NO কি নিবা বলো তো? NO, এই দেখো NO, NO। আচ্ছা চলে আসছে। এবার আমরা এটাকে আট গুণ করবো। কি করবো বলো তো? আট গুণ। তো যদি এটাকে আট গুণ করি তাহলে কি হয় দেখো, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে গুণ করে দিই। গুণ হবে হচ্ছে MO ইন্টু PE ইজ ইকুয়ালস টু, কি হচ্ছে বলো তো? PM অথবা MP একই জিনিস, তো এটাকে PM বা MPও লিখতে পারো তুমি চাইলে। আচ্ছা এখানে আমি ঠিক করে দিই, PM কে MP, MP কে, যেহেতু আমাদের কোশ্চেন আছে দেখো MP, তো আমরা এখানে MP লিখতে পারবো। তো এখানে এখন আমি মনে করো যে এটাকে এই PM কে MP লিখে দিলাম, এখানে ঠিক করে আমরা এটাকে MP, এই যে MP, তাহলে এখানে MP ইন্টু NO, এই দেখো NO, NO কে ওরা আবার ON লিখছে। আচ্ছা আমরা আপাতত এটা যা আছে তাই থাক, পরে আমরা এটাকে ঠিক করে দিব। এখানে লিখছি কি? MO, তাহলে এখানে এমপির সাথে আমরা যদি গুণ করে দিই, এমপি ইন্টু NO, সমস্যা নাই। এখানে দেখো এমপি PM লিখছে, এমপি কে PM, তুমি একই কথা ঘুরাই লিখলে আমাদের বাহু MP, M থেকে P পর্যন্ত আর P থেকে M পর্যন্ত একই জিনিস বোঝায়। তো আমরা এটা আমাদের যখন শেষের মুহূর্তে একদম ঠিক করে দিব, সমস্যা নাই। তাহলে ধরো এটা 1 নম্বর সমীকরণ। কি ধরবো? 1 নম্বর সমীকরণ। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয় নাই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো মাঝখানে একটু কোণ আছে, এই যে এই দুইটা কোণ তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম, এই যে এইটুকু আর এইটুকু। এখন এইখানে যে একটা অংশ আছে তার নাম হচ্ছে OME। এই OME কে আমি দুই পাশে আবার যোগ করে দিব। একটু দেখো, আমি প্রথমে একদম শুরুতে যেটা ছিল সেটাকে নিয়ে আবার একটু কাজ করি। আবার আবার এই দেখো কোণ NMO, প্রথমে যে কোণটা দিয়ে শুরু করছিলাম কোণ
এম ও সমান হচ্ছে কোণ পি এম ই। এটা তো সমান ছিল অঙ্কন অনুসারে, পি এম ই, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটা কোণ সমান অঙ্কন অনুসারে সমান করছিলাম, তো অঙ্কন অনুসারে তো সমান করছিলাম। এখন আমরা কি করব, এই মাঝখানে যে একটু কোণ আছে, এই যে কোণটা দুই পাশে যোগ করে দিব। দুই পাশে একই জিনিস যোগ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, যা মান তাই থাকে। তো আমরা এখানে কি করলাম, এই যে এম এন এম ও তার সাথে যোগ করলাম কোণ এ ও এম ই, কোণ ও এম ই, কোণ ও এম ই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি এম ই, পি এম ই তার সাথে যোগ করলাম ওই একই অংশটুকু কোণ ও এম ই, অ্যাঙ্গেল ও এম ই। এই দেখো, এখন তুমি দেখো এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করলে কি হয় একটু আমরা দেখি তো। দেখো যোগ করলে কি হয়, এই দেখো এই যে প্রথম অংশটা নাম হচ্ছে এন এম ও, আর দ্বিতীয় অংশটা হচ্ছে ও এম ই। এই দুটাকে যোগ করলে তুমি পাবা হচ্ছে পুরো এই অ্যাঙ্গেলটা, তার নাম হচ্ছে কি বলতো, এন এম ই। কি পাবা, এন এম ই। তাহলে এটাকে তুমি লিখতে পারবো হচ্ছে এন এম ই। ওকে, এখানেও দেখো যোগ করো, এই প্রথম হচ্ছে এই অংশটা, তার সাথে যোগ করে এই অংশটা, তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই যে এইটুকু ও এম পি। কি হচ্ছে বলতো, অ্যাঙ্গেল ও এম পি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল এখন সমান। তো এখন দেখো এই দুইটা কোণের উপর ভিত্তি করে আবারও দুইটা ত্রিভুজ হবে, এই দুইটা কোণের উপর ভিত্তি করে আবারও দুইটা ত্রিভুজ হবে। সে একটা ত্রিভুজ হচ্ছে, এ দেখি খেয়াল করো, প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে এন এম ই, এন এম ই হচ্ছে এই যে, তাহলে এই যে ত্রিভুজটা কালো রং, দেখো কালো রঙের এই ত্রিভুজটা ভালো করে দেখো। আর একটা হচ্ছে ও এম পি, ও এম পি, এটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই। ধরো যে ও এম পি, ও এম পি হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই দেখো একটা কালো রঙের আর একটা হচ্ছে এটা হচ্ছে কি পিঙ্ক কালার, গোলাপি রঙের। ওকে, এই দুইটা ত্রিভুজকে আমরা এখন সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। সদৃশকোণী প্রমাণ করতে কি করতে হয়, দুইটা কোণকে সমান দেখালে 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হয়। তাহলে আমরা এখন এই কোণের উপর ভিত্তি করে যে দুইটা ত্রিভুজ তৈরি হলো, সেই দুইটা ত্রিভুজকে একটু লিখি। যে ত্রিভুজ এখানে নাম হচ্ছে এটার এম এন ই, ত্রিভুজ এম এন ই, ও ত্রিভুজ এখানে হচ্ছে এম ও পি, এম ও পি, এর মধ্যে আমাদের দুইটা করে কোণ অলরেডি সমান হয়ে গেছে, এই যে মানে একটা একটা করে দুইটা কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান লিখে দিলাম। এখন আমাদের মাত্র আর একটা কোণ লাগবে, একটা কোণ কোনটা আমরা একটু খুঁজে বের করব। একই চাপের উপর বৃত্তস্থ কোণ পাওয়া যাবে এখানে। দেখো প্রথম ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজটা একটু বাড়ায় দাও, চাপ হচ্ছে এখানে এমপি, ভালো করে বুঝো। পরের যে ত্রিভুজটা এই দেখো, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাহলে সেই শর্তে এই দুইটা কোণ সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, প্রথমে লিখতে পারবো হচ্ছে কোণ এম এন পি, কোণ এম এন পি। আচ্ছা, পি না লিখে যদি আমি এম এন পি না লিখে যদি ই পর্যন্ত লিখে শেষ করে দিই, কোনো প্রবলেম আছে? কোণের মানের কোনো পরিবর্তন হয় না, কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এখানে পি না লিখে পি এর পরিবর্তে ইও লিখতে পারবো, তাহলে ত্রিভুজের মধ্যে থাকবে। যে ত্রিভুজটা আমার প্রথমে এই ত্রিভুজটা আলোচনা করছি সেই ত্রিভুজের মধ্যে থাকবে। আবার দেখো, এবার দেখো এখানে যে কোণটা এম ও পি, তাহলে এম ও পি এখানে লিখে দাও, কোণ এম ও পি, কোণ এম ও পি। দুইটা কোণ, এটা কেন সমান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এখানে কোন চাপের উপর দণ্ডায়মান ছিল, এটা ছিল হচ্ছে তোমার এখানে এই যে দুইটাই হচ্ছে এমপি, এমপি বা হ্যাঁ এমপি চাপের উপর, এমপি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাই এটা সমান। ওকে, এমপি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, সেই শর্তে এটা সমান। তাহলে 3 নম্বর যে কোণটা সেটা তো এমনি এমনি সমান হবে। 3 নম্বর কোণটা কি, এই ত্রিভুজটা 3 নম্বর কোণটা দেখো, একটা হচ্ছে এখানে পাইছি, একটা হচ্ছে তোমার এখানে পাইছি, আর একটা হচ্ছে এই যে ই কোণটা। তো এই কোণের পুরো নাম কি, এই কোণের পুরো নাম হচ্ছে কোণ এম ই এন, কোণ এম ই এন। তাহলে এখানে লিখবো হচ্ছে কোণ এম ই এন সমান হচ্ছে কোণ, এখানে কোণটা থাকলো আমার ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের আমরা হচ্ছে এই কোণটা পাইছিলাম আর এই কোণটা পাইছিলাম, তাহলে পি কোণটা থাকলো, পি কোণের নাম কি, কোণ এমপিও, কোণ এমপিও, কোণ এমপিও, এমপিও। কেন সমান এটা, কারণ এই কোণটা হচ্ছে অবশিষ্ট কোণ। কি কোণ, অবশিষ্ট কোণ। তাহলে এখানে লেখো অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ, তাই এটা সমান। তাহলে দুইটা ত্রিভুজের তিনটা কোণ যখন পরস্পর সমান হয়ে যায়, ত্রিভুজ দুটাকে কি বলা যায়, ত্রিভুজ দুটাকে সদিশ কোণে বলা যায়। সুতরাং ত্রিভুজ এম এন ই
ও ত্রিভুজ এম ও পি সদৃশ। সদৃশ, আর আমরা জানি সদৃশকোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সদৃশকোণ ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে আমরা অনুরূপ বাহু নিয়ে এবার কাজ করব। তো অনুরূপ বাহু কোনটা কোনটা নিব সেটা আমরা বুঝবো কোথা থেকে? আমরা এই চিত্রটাকে একটু নিচে নিয়ে যাই। আমরা বুঝবো কোথা থেকে বলো তো? বুঝবো এই যে এখান থেকে এম ওটাকে আমি আবারও নিব। কি নিব? এম ওটাকে আমি আবারও নিব, কারণ এম ওটা লাগবে। এম ও এখন আমার ত্রিভুজ ছিল কোনটা? ত্রিভুজ ছিল প্রথম এইটা, এই যে দেখো কালো রঙের। আর ছিল কোনটা? এই যে আরেকটা ছিল এই যে এখানে, এই যে ত্রিভুজ এইটা। ভালো করে খেয়াল করো, এই যে ত্রিভুজ এইটা, এই যে। তাই এম ও পি, এই যে এম ও বাহুটা এম ও পি এর, তার মানে কোন ত্রিভুজের বলো তো? কোন ত্রিভুজের? এই ত্রিভুজের। তো এই ত্রিভুজের তথ্য যদি আমি উপরে লিখি, দুইবারই এই ত্রিভুজের তথ্য উপরে লিখতে হবে। তাহলে আমরা এই যে এম ও বাহুটাকে দেখলাম, এম ও, তাহলে এম ও এর অনুরূপ কোনটা? দেখো এম ও এই যে এখানে, তার অনুরূপ হবে এম এম এন। অনুরূপ হবে কি বলতো? এম এন। তাহলে এখানে তুমি লিখতে পারবো এম এন, এই যে লিখে দিলাম এম এন, এম এন, এম এন। আচ্ছা, সমান সমান। এইবার আসো, এবার আমাদের এনপি নিতে হবে। তো এনপি তো আমি পাচ্ছি না, এনপি কিন্তু আমি পাচ্ছি না। তো এনপি যদি না পাই, তাহলে এনই, এই যে এনপি যতটুকু অংশ আমি পাবো এই ত্রিভুজটার মধ্যে এনপি এর একটা অংশ আছে এনই, তাহলে আমি ততটুকুই নিব, ততটুকুই নিব। এখন দেখো তথ্য তো নিচে লিখছি, এই ত্রিভুজের তথ্য নিচে লিখছি, তাহলে এখানে এনই কেও আমি কি কোথায় লিখবো? নিচে লিখবো, লিখলাম নিচে। এরপরে এনই এর তাহলে অনুরূপ বাহু কোনটা? এনই কে খোঁজো, এনই কে খোঁজো। এই দেখো এনই, এনই এর অনুরূপ বাহু হচ্ছে ওপি। এনই এর অনুরূপ বাহু কি? ওপি। তাহলে আমরা ওখানে কি লিখবো? ওপি। এ লিখে দিলাম ওপি। চলো এবার একটা আট গুণ করি, আট গুণ করি। তাহলে আট গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো? আট গুণ করলে এখানে এটাকে গুণ করার সাথে, তাহলে পাবা তুমি এম ও ইন্টু এন ই সমান সমান এম এন ইন্টু ওপি। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। তো আমি তো দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি, এখন আমার কাজ কি বলতো? দুইটা সমীকরণকে শুধু যোগ করা। দুইটা সমীকরণকে যোগ করতে পারলেই আমাদের এইটা প্রমাণ হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 এর সাথে সমীকরণ 2 কে এখন আমরা যোগ করব। তো সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তো তোমরা জানো, বাঁ পাশে বাঁ পাশ যাবে আর ডান পাশে ডান পাশ। আমি একটু ছোট রাখছি, কারণ আমি এখানে ডিরেক্ট তোমার এখানে যা আছে তাই কপি করে নিয়ে আসবো। তো তোমাদের একটু জুম করে একটু পরে দেখাচ্ছি, 1 মিনিট পরে। একটু দেখো, এই যে এই প্রথম অংশটা, অর্থাৎ প্রথম সমীকরণে 1 নম্বর সমীকরণের লেফট সাইডকে ধরে নিয়ে আসছে, এই যে এখানে। এরপরে আমি কি করব? 2 নম্বর সমীকরণের যে লেফট সাইড আছে তাকে ধরে নিয়ে আসছে, এই যে এখানে, এই যে। এরপরে তুমি 1 নম্বর সমীকরণের রাইট সাইড কই? এই যে 1 নম্বর সমীকরণের রাইট সাইড, এই রাইট সাইডকে ধরে নিয়ে আসো, নিয়ে এই যেখানে দিলাম। এর সাথে আমরা কি করব? আমরা 2 নম্বর সমীকরণের রাইট সাইডটাকে যোগ করব। তাহলে 2 নম্বর সমীকরণের রাইট সাইডটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, এই যে 2 নম্বর সমীকরণের রাইট সাইডটাকে নিয়ে আসছি। এই দেখো, এখন যদি জুম করে দিই তোমরা বুঝতে পারবা। দেখো আমি সমীকরণগুলোকে নিয়ে আসছি, আনার পরে এই চিত্রটাকে নিচে রাখি, চিত্রটা আমাদের লাগবে প্রমাণ করতে। তো দেখো, এই 1 নম্বর সমীকরণ লেফট সাইড যোগ করো 2 নম্বর সমীকরণ লেফট সাইড, এখানে মাঝখানে সমান চিহ্ন দাও। 1 নম্বর সমীকরণ লেফট সাইড যোগ 2 নম্বর সমীকরণের রাইট সাইড। এই রাইট সাইড লেফট সাইড, লেফট সাইড যোগ করছি, রাইট সাইড। যেহেতু পুরো সমীকরণটা একটা রঙে দিয়ে দিই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এম ও আর এম ও, এখান থেকে তুমি চাইলে কিন্তু এম ও কমন নিতে পারো। এম ও কি করতে পারো? কমন নিতে পারো। তো নিলাম কমন এম ও, তাহলে থাকে কি পিই, এখান থেকে পিই প্লাস এনই। ওকে, ইজ ইকুয়ালস টু, এখানে এবার উত্তর দেখে থেকে মিলাও। দেখো এম এন আর ওপিটা সামনে আছে, তো এটাকে সামনে এনে রাখো। এম এন ইন্টু ওপি লিখলাম, যোগ চিহ্ন দাও। এখানে কি আছে? এমপি ও এন। দেখো এমপি আর ও এন আছে না এখানে? এমপি আর ও এন কিন্তু আছে। তো আমরা কিন্তু এখানে চাইলে এমপি আর ও এন লিখতে পারবো, যে এমপি ইন্টু ও এন। যদি ও এন না লিখে এন ও থাকতো একই কথা, কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার মতো সাজায় গোছায় লিখতে পারবা। এখন একটু দেখো, এইখানে দেখো, এই যে এমপিই আর এনই, পি হচ্ছে এই অংশটা, পি হলো এই অংশটা, আর এনই হলো এই অংশটা, দুইটা যোগ করে দেখো এমপি হয়ে যায়, এনপি হয়ে যায়। কি হয়? এই এনই আর পিই দুইটা যোগ করলে হয় এনই। তো আমরা এই দুইটা যোগফল হিসেবে কি লিখতে পারবো? সুতরাং এম ও ইন্টু এনপি, এন ও ইন্টু এনপি ইজ ইকুয়ালস টু এম এন ইন্টু ওপি প্লাস এমপি ইন্টু ও এন। এই দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে বলা যায় প্রমাণিত। একদম সহজ করে আমরা দুইবার এক একটা কোণের জন্য
আমরা প্রথমেই শুরু করছিলাম যে এই কোণ দুইটাকে সমান করে আঁকলাম, সেই কোণের উপর ভিত্তি করে দুইটা ত্রিভুজ, সেই ত্রিভুজ দুটাকে সদিশকোণী প্রমাণ করলাম, তারপরে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক একটা সমীকরণ। এরপরে ওই কোণের সাথে ওই যে আবার ওই দুইটাকে কোণকে আনছি, সেই কোণের সাথে এদের মাঝখানে যে একটু কোণ ছিল অল্প একটু, এই যে মাঝখানে যে কোণটা ছিল সেই কোণটাকে দুই পাশে যোগ করে দিয়ে আবার দুইটা ত্রিভুজ হলো, আবার দুইটা কি হলো, ত্রিভুজ হলো। সেই দুইটা ত্রিভুজকে আবার সদিশকোণী প্রমাণ করলাম, তাদের অনুরূপ বাহু সমানুপাতিক সেই শর্তে আর একটা সমীকরণ তৈরি হলো, তারপর দুইটা সমীকরণ যোগ করলাম এবং অনুরূপ বাহু নেওয়ার সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের প্রমাণে কি চাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা অনুরূপ বাহুগুলো নিয়ে আমরা জাস্ট এটাকে প্রমাণ করে দেবো। আশা করি এই খ নম্বর যে প্রশ্নটি তোমরা টলেমির যে উপপাদ্যটি বুঝতে পেরেছো। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি আমাদের আরও পরিচিত, এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি ইঙ্গিত করছে যে তোমার হচ্ছে এনপি এর মধ্যবিন্দু টি হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, চলো প্রমাণ করে দিই। দেখো উদ্দীপকের তথ্য থেকে মোটামুটি আমি একটা চিত্র আঁকলাম যে এনপি এর মধ্যবিন্দু হলো টি, আর আমরা অঙ্কন করার জন্য ও বিন্দু থেকে এম এন এর উপর ও পি হচ্ছে এম বিন্দু থেকে এনপি এর উপরে ও এম, অর্থাৎ এম ও লম্ব আঁকলাম লম্ব। এবার আমরা এখানে পিথাগোরাসের যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের উপর ভিত্তি করে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা গ নাম্বারটায় যখন প্রমাণ করছি তখন দেখো এখানে তুমি যদি এখানে মধ্যবিন্দু হয় তাহলে এটা কিন্তু মধ্যমা, এটা কি টি, এম টি হচ্ছে মধ্যমা, ভালো করে বুঝো। এই টি যদি হয় এনপি এর মধ্যবিন্দু, তাহলে এম টি হচ্ছে মধ্যমা, যদি এম টি মধ্যমা হয়, ভালো করে খেয়াল করো। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলছে কি, আর এই যে কোণটা তুমি দেখতে পাচ্ছ এই কোণটা হচ্ছে স্থূলকোণ। আমি যদি প্রথমে এই ত্রিভুজটা নিই তাহলে এই স্থূলকোণ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, আমি একটু দেখাই। ধরো এই যে বাহুটা যদি বলা হয় যে এমটি বাহুর ভালো করে বুঝো, এমটি বাহুর লম্ব বিক্ষেপ এন এর উপর কোনটুকু, তাহলে এই এম থেকে লম্ব টানবা, ও আর টি তো মিশেই আছে, তাহলে এই ও টি এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ সম্পর্কে তো আমার অনেক ক্লাস আছে, আমরা এই চ্যাপ্টারের আরো প্রথম দিকের প্রশ্নগুলোতে ব্যাখ্যা করার সময় করেছি যে লম্ব বিক্ষেপ আসলে কি। লম্ব বিক্ষেপ আসলে কি, একটা বাহুর উপর একটা বাহুর কতটুকু অংশ লম্বি পড়ে সেটাই। তো মনে করো যে এখানে এবি একটা বাহু আর এই এক্স ওয়াই একটা বাহু, তাহলে যদি বলা হয় এক্স ওয়াই এর উপর এবি লম্ব বিক্ষেপ কোনটি, তাহলে এম থেকে একটা লম্ব টানো আর এ থেকে একটা লম্ব টানো, বি থেকে একটা লম্ব টানো, টানলে মনে করো সিডি যে অংশটা আমি পাইলাম এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে ধরো যে এবি একটা রেখা আর এখানে এক্স ওয়াই একটা রেখা আছে, তো এক্স ওয়াই রেখার লম্ব বিক্ষেপ বলা হয়েছে, তাহলে আমি কি করব, ওয়াই থেকে একটা লম্ব টানবো আর এক্স থেকে একটা লম্ব টানবো, ওয়াই থেকে লম্ব টানলাম, এক্স থেকে লম্ব টানার দরকার নেই কারণ এক্স অলরেডি মিশে আছে, তো এখানে মনে করো যে ডি, তাহলে এক্স ডি যে লাইনটুকু এইটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ। তো এই জায়গায় তো আমার কিন্তু ঘটনা তাই ঘটছে, খেয়াল করে দেখো এই জায়গাতে ঘটনা তাই ঘটছে। আমার যে এখানে যে অংশটা একটু দেখো, এই যে লাইনটা তার এখান থেকে লম্ব টানো আর এখান থেকে মিশে আছে, তাহলে এইটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ। তো এই লম্ব বিক্ষেপ আমরা বুঝলাম, এখন আমরা হচ্ছে এই ত্রিভুজগুলোর মধ্যে তোমার হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে ত্রিভুজ কোনটা নিব, ত্রিভুজ এম টি এন অথবা এম এন টি, ত্রিভুজ এম এন টি এর কোনটা স্থূলকোণ বলো তো, কোণ এই যে কোণটা নাম হচ্ছে কোণ এম টি এন, স্থূলকোণ। তো স্থূলকোণ বা অ্যাবটিউস অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই কোণের যে বিপরীত বাহু স্থূলকোণ, তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি সূত্র আছে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে তো পিথাগোরাস তার সূত্রে কি বলেছে, পিথাগোরাস তার সূত্রে বলেছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে হচ্ছে এখানে যেটা স্থূলকোণ, এই যে স্থূলকোণ তার বিপরীত বাহু হচ্ছে এম এন, তাহলে এম এন এর উপর অঙ্কিত বর্গ, তাহলে এম এন স্কোয়ার লিখবা, এম এন এর উপর অঙ্কিত বর্গ হচ্ছে এম এন স্কোয়ার। তো করলাম এম এন স্কোয়ার সমান সমান কি লিখবা, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে অপর দুই বাহু হচ্ছে এই ত্রিভুজটার এ একটা আর এ একটা, তার মানে এম টি স্কোয়ার প্লাস হচ্ছে এন টি স্কোয়ার, এই দুইটার উপর স্কোয়ার, এর সাথে তুমি যোগ করবা অপর দুই বাহুর যে কোনো একটি, হয় এটা নিবা না হলে এটা নিবা। তো আমি নিলাম হচ্ছে নিচের এই এনটি, তাহলে এনটিকে নিলাম, কাকে নিলাম না, এমটিকে নিলাম না, তাহলে এমটি এর লম্ব বিক্ষেপ নিতে হবে। এমটি এর কি নিতে হবে বলো তো, তাহলে আমি নিচ্ছি হচ্ছে কোনটা, আমি নিচ্ছি হচ্ছে এনটি, তাহলে এই যে এনটি কাকে নেই নি, এই অংশটাকে নেই নি, তাহলে এর লম্ব বিক্ষেপ কোনটুকু, এই যে এইটুকু নিতে হবে। তাহলে টিও, তুমি টিও লিখতে পারো বা ওটি লিখতে পারো, আমি টি ও টি লিখে দিলাম, সমস্যা নাই, ওটি হচ্ছে লম্ব বিক্ষেপ।
আচ্ছা, তো এদের এদের যোগ করবো না, এদের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে আয়তক্ষেত্র হয়, অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে দ্বিগুণের সমষ্টির সমান মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। এইটা হচ্ছে তোমার পিথাগোরাস তার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা বলেছে আর কি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এইবার দেখো আমরা পরে সাইডের ত্রিভুজটাকে একটু দেখি। সাইডের ত্রিভুজ বলতে আমি এই ত্রিভুজটাকে বোঝাতে চাচ্ছি। দেখো এই যে ত্রিভুজটা, দেখো এই যে ত্রিভুজটা, তো এরও তো একটা কোণ আছে, এই যে এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, ত্রিভুজের সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ কি নাম? ত্রিভুজ এমটিপি। ত্রিভুজ এমটিপি এর কোনটা সূক্ষ্মকোণ? কোণ এমটিপি। কোণ এমটিপি, কোণ এমটিপি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তো পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে? তা লিখবো হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে। তা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এই দেখো এই যে এমপি, তাহলে এমপি স্কয়ার। এই লেখা হচ্ছে এমপি স্কয়ার। সূক্ষ্মকোণের বিপরীত অঙ্কিত বর্গ তার অপর দুই বাহু, অপর দুই বাহু কোনটা? অপর দুই বাহু হচ্ছে কোণ সংলগ্ন বাহু, একটা হচ্ছে এমটি আর হচ্ছে টিপি, এমটি আর টিপি। তাহলে এমপি এমপি স্কয়ার প্লাস হচ্ছে টিপি স্কয়ার নিলাম। আর কি? আর হচ্ছে এর দুইটা বাহুর যে কোনো একটি, দুইটা বাহুর যে কোনো একটি, যে কোনো একটি বলতে আমি যদি এইটা নিই, ধরো এন টিপি নিই, তাহলে নিলাম হচ্ছে টিপি, টিপিকে নিলাম। আর নিলাম না কোনটা? নিলাম হচ্ছে এমটি, তাহলে এমটি এর লম্ব বিক্ষেপ নিতে হবে। এমটি এর লম্ব হচ্ছে টিও বা ওটি, তাহলে ওটি, এখানে ওটি নিলাম, ওটি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ কম। আগের বার কিন্তু স্থূলকোণী ক্ষেত্রে যোগ হয়েছে, এখানে কম বলছে তাই বিয়োগ হয়েছে। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এটা কি বলতো? আমাদের 2 নম্বর সমীকরণ। এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আগের মতো, আমি যে সমীকরণ বানাই কি জন্য? যোগ করার জন্য। তাহলে এখন দুইটা সমীকরণকে জাস্ট যোগ করে দিব। 1 নম্বর সমীকরণ তার সাথে যোগ করব 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ লেফট সাইডে ছিল কি? দেখো এম এন স্কোয়ার, এম এন স্কোয়ার, তাহলে এম এন স্কোয়ার এখানে লিখবা, এম এন স্কোয়ার লিখলাম। 2 নম্বর সমীকরণের লেফট সাইড আছে কি? এম পি স্কোয়ার, লিখলাম পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু দাও। 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে কি? পুরোটাকে তুলে নিয়ে আসি, এতটা আমরা একদম পুরোটাকে ধরে তুলে নিয়ে আসি, এই যে নিয়ে আসছি। আচ্ছা, আপাতত এখানে রেখে দিই। তো এখানে আমাদের চিত্রটাকে একটু নিচে নামাই দিই তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই চিত্রটা নিচে থাক বোঝানোর জন্য, যখন দরকার হবে তখন আবার এটা দেখে নেব। এই হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণের রাইট সাইড। এরপরে আমরা যেটা করব, এই 2 নম্বর সমীকরণের যে রাইট সাইডটা, এটাকে তো যোগ করতে, সমীকরণ দুইটা যোগ করছি, এই লিখে দিলাম রাইট সাইড। ওকে, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, যেহেতু দুইটা সবগুলো একই সমীকরণ, একটা রং দিয়ে সবাইকে নির্দিষ্ট করে দিই, এটা এই কালারটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, সমীকরণ দুইটাকে যোগ করলাম। এখন দেখো সমীকরণের লেফট সাইড আমরা যদি একটু জুম করে দেখি, লেফট সাইড অলরেডি মিলে গেছে। লেফট সাইড কি? অলরেডি মিলে গেছে, ভালো করে খেয়াল করো, লেফট সাইডটা অলরেডি মিলে গেছে, আমার রাইট সাইডটা মিলাইতে হবে। তো চলো একটু যোগ বিয়োগ করে এটাকে সিম্পলিফাই করে দেখবো রাইট সাইড আস্তে আস্তে মিলে যাচ্ছে। তাহলে এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এম পি স্কোয়ার। এখন একটু খেয়াল করো তো, দেখো সমীকরণ দুইটাকে আমরা যখন যোগ করছি, দেখো এম টি স্কোয়ার একটা আর এখানে এম টি স্কোয়ার একটা, দুইটা, আমরা এই দুইটা একটা পাইছিলাম 1 নম্বর সমীকরণ, একটা 2 নম্বর সমীকরণে, তাহলে 2 এম টি স্কোয়ার লিখতেই পারি এখানে আমরা। এরপরে এই যে প্লাস এন টি স্কোয়ার আর হচ্ছে প্লাস 2 ইন্টু এন টি আর হচ্ছে ওটি লিখলাম। আর এখানে একটু খেয়াল করো, এটা তো যোগ করে ফেলছি, যোগ করে ফেললে এখানে থাকলো কি? এই যে এমটি যোগ হয়ে গেছে, প্লাস হচ্ছে টিপি। এই টিপিকে আমি যদি টিপি না লিখে এনটি লিখি তাতেও কোনো অসুবিধা নাই, কারণ প্রশ্নে বলা ছিল টি হচ্ছে এনপি এর মধ্যবিন্দু, তার মানে এই দুইটা সমান, এনটি আর পিটি কিন্তু সমান, তাহলে এনটির পরিবর্তে আমরা লিখতে পারি পিটি। এনটির পরিবর্তে কি লিখতে পারি? পিটি, অথবা পিটির পরিবর্তে এনটি। এটা কোনটা লিখবো সেটা হচ্ছে আমার উত্তরের দিকে আমি তাকাবো। উত্তরে কিন্তু এমটির সাথে এনটি আছে, তাহলে আমরা এনটি লিখবো। কি লিখবো? এনটি। তো এনটি স্কোয়ার লিখলাম এখানে, এই যে এনটি এনটি, তাহলে এখানে পিটি। এই পিটি না লিখে এটাকে কি লিখবো আমরা বলো তো? এই যে পিটি না লিখে লিখবো হচ্ছে এনটি, তাহলে এখানে এনটি স্কোয়ার, এনটি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পিটি বা টিপিকে আমরা আবার এনটি লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? এই লিখে দিলাম এনটি, কারণ এটার পরিবর্তে এনটি লেখা যাবে, যেহেতু এটা মধ্যমা তাই দুইটা সমান। আর এখানে ওটি ছিল, ওটিকে তুমি লিখে দাও, এই যে ওটি, ও টি, তাহলে এখানে আমরা কি লিখে দেবো? এনটি আর পিটি হচ্ছে সমান বা টিপি, তাহলে এনটি, এই যে এনটি সমান হচ্ছে টিপি অথবা টিপি, মানে টিতে হচ্ছে মধ্যবিন্দু, তাহলে টিপি অথবা পিটি তুমি লিখতে পারবা, এই যে টিপি আর এনটি সমান। ওকে, যদি সমান হয় তাহলে ভালো।
এখন আমরা তাহলে একটু যোগ বিয়োগ আর কাটাকাটি করে দিই। দেখো এইখানে যে অংশটা আমরা পাচ্ছি, এই যে এখানে যে অংশটা পাচ্ছি, দেখো এই যে অংশটা আমি পাচ্ছি, এইটা আর এটা কিন্তু কেটে যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ভ্যানিশ হয়ে যায়। আরও কি ভ্যানিশ হয়ে যায়? আর কিছু ভ্যানিশ হয় না? আর কিছু ভ্যানিশ হয় না। তাহলে এখন আমরা যোগ করে করে একটু বসাতে থাকি। দেখো এখানে এই যে এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এম পি স্কোয়ার ইকুয়ালস টু 2 এম টি স্কোয়ার প্লাস এন টি, এখানে একটা আর এখানে একটা, তাহলে কি হয়? দুইটা, তাহলে 2 এন টি স্কোয়ার গেল। আর এই জায়গাতে দেখো এই যে এইটা আর এটা তো কেটেই যায়, তাহলে শেষ হয়ে যায়, আর কিছু থাকে না। তাহলে আমরা বাকি অংশগুলো যদি লিখে দিই, দেখো প্রমাণ হয়ে গেছে না? হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে লেখা যায় সুতরাং এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এম পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 যদি কমন নিই, তাহলে এম টি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি করা যায়? এম টি স্কোয়ার প্লাস হচ্ছে এন টি স্কোয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেছে, 2 ইন্টু এম টি স্কোয়ার প্লাস এন টি স্কোয়ার, লেফট সাইড আছে এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এম পি স্কোয়ার। তাহলে আমরা যে দুইটা সমীকরণ এখানে তৈরি করলাম, শুধু সমীকরণ দুইটাকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা সমীকরণ তৈরি করে জাস্ট অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাকে প্রমাণ করে দিলাম একদম সহজে। একবার সূক্ষ্মকোণী ত্রিভুজকে ধরবা, একবার স্থূলকোণী ত্রিভুজকে ধরবা, ধরে যদি তুমি এটা প্রমাণ করে দাও, দেখবা যে তোমার এটা প্রমাণ হয়ে গেছে। তো আশা করি এই যে প্রশ্নটি আমরা সমাধান করলাম, এই প্রশ্নটি ছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি প্রশ্নটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।